জীবনের শুরুটা হয়েছিল আমাদের এই পৃথিবী সৃষ্টির প্রায় 50 কোটি বছর পরে, এবং সেই জীবনের শুরুটা ছিল সমুদ্রের তলায় পানির নিচে। কেমন ছিল সেই আদিম লাইফ? আমরা জানি যে আমাদের দেহ এবং সকল প্রাণীর দেহই কোষ দ্বারা গঠিত। মূলত এই কোষেরই একটি আদিম সংস্করণ বা আদিম রূপ ছিল ওয়ান সেলুলার জীব। The beginning of life happened on our planet about 50 কোটি years after the planet had formed. What was that primitive life like? We know our bodies and all living bodies are made of cells. And from that perspective, we can see the beginning of that first life as the start of the development of our own form. The first cell didn't appear from nothing. It assembled from non-living chemicals. Its essential blocks were not organs but molecular systems. At first, there was no DNA, rather it was RNA, and a simpler form of DNA can act as both a genetic code and a chemical catalyst. This allowed for rudimentary inheritance. রাসায়নিক বিবর্তন বা জীবনের উৎপত্তির মূলে রয়েছে শক্তি সংগ্রহের একটি ক্ষমতা, যেটাকে আমরা বায়োলজির ভাষা বলতে পারি রিভার্স ক্রাফটস সাইকেল বা RTCA। সেটি মূলত অজৈব পদার্থ থেকে জৈব অণু তৈরির একটি আদিম এবং অত্যন্ত শক্তিশালী পদ্ধতি। পৃথিবীর ভূতাপীয় যে ভেন্টস বা সূর্যের আলো থেকে শক্তি নিয়ে কিভাবে একটি সিস্টেম নিজের উপাদান তৈরি বা গঠন করে, এটি তারই একটি ধারাবাহিকতা। এবং এই রাসায়নিক ধাপগুলোর মধ্যে শক্তির বিভিন্ন প্রক্রিয়া চলতে থাকে এবং প্রথমে সিস্টেমেটিক ওয়েতে বাইরে থেকে শক্তি সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে তাকে ভূতাপীয় ভেন্টের মাধ্যমে হাইড্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন সালফাইডের মাধ্যমে নতুন উপাদান তৈরি করা হয়। সূর্যালোক বা ফোটন কণা ইলেকট্রনকে উত্তেজিত করে এবং রাসায়নিক বিক্রিয়া শুরু করতে রিভার্স ক্রাফট সাইকেল ব্যবহার করে। সাধারণ ক্রাফট সাইকেলে খাবার ভেঙে শক্তি তৈরি হয়, কিন্তু রিভার্স সাইকেলে ঠিক উল্টোটা ঘটে। এখানে শক্তি এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে জটিল কার্বন অণু তৈরি করা হয়। প্রধান বিক্রিয়ার ধাপ এই চক্রটি মূলত নিচের সমীকরণটি ব্যবহার করে, যার মধ্যে থাকে কার্বন শৃঙ্খল বলে একটি ঘটনা এবং কার্বন ফিক্সেশন। পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তাকে অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তর করা হয় এবং চক্রের আবর্তন এনজাইম বা খনিজ অনুঘটকের যেমন আয়রন সালফাইড ক্লাস্টার এর উপস্থিতিতে ছোট অণুগুলো যুক্ত হয়ে বড় অণু গঠন করে, যেটাকে বলা হয় অক্সালোসিটেট বা সাইট্রেট। The primitive cell was incredibly tiny, only 0.5 to 1 micrometer wide, and in contrast, a modern human cell is a giant 10 to 30 micrometer wide. This means the human cell has over 1,000 times more volume than the ancient one. The primordial cell had no nucleus. Its DNA was a single circular piece of floating freely in the soup. The human cell has a proper nucleus containing multiple linear chromosomes wrapped around proteins called histones, and the primordial cell was empty. It had no mitochondria or or no Golgi. The human cell is packed with organelles. Mitochondria act as power plants. The ear is a factory and the Golgi is a shipping center. তবে এখানে মনে রাখতে হবে যে এখানকার যে বায়োলজিতে যে নিউক্লিয়াস বলা হয়, সেই নিউক্লিয়াস আর পরমাণুর নিউক্লিয়াস কিন্তু দুটি ভিন্ন অর্থে এবং ভিন্ন জিনিসের একটি উপাদান। তাহলে একটি সহজ প্রশ্ন চলে আসে যে যদি কোষ পরমাণু দিয়ে তৈরি হয় এবং প্রতিটি পরমাণুরই একটি নিউক্লিয়াস থাকে, তাহলে কোষের নিউক্লিয়াস কি সেই পরমাণুর নিউক্লিয়াস থেকেই তৈরি, বা দুইটি নিউক্লিয়াস কি একই? না, উত্তরটি হচ্ছে না, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। নিউক্লিয়াস নামটা দুই জায়গায় ব্যবহার করা হলেও এটি দুটি ভিন্ন জগতের বস্তু। পরমাণুর নিউক্লিয়াস হলো পদার্থবিজ্ঞানের বিষয়। এটি প্রোটন এবং নিউট্রনের তৈরি একটি অতি ক্ষুদ্র অংশ, যা বিগ ব্যাং এর সময় থেকে আছে এবং প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এটি জন্মগ্রহণ করেছিল। অর্থাৎ পরমাণু তৈরির একটি মূল বিষয় হচ্ছে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন এবং নিউট্রন অবস্থান করে এবং নিউক্লিয়াসের বাইরে থাকে ইলেকট্রন। আর জীববিজ্ঞানের নিউক্লিয়াস হচ্ছে বায়োলজি যে নিউক্লিয়াস, এটি একটি বড় ঝিল্লি দিয়ে ঘেরা থলি যার ভিতরে ডিএনএ থাকে। এই কোষের নিউক্লিয়াস নিজে কিন্তু
পরমাণু নিউক্লিয়াস দিয়ে গড়া নয়, বরং এটি তৈরি হয়েছে অণু দিয়ে, যেমন ডিএনএ অণু, প্রোটিন অণু আর লিপিডের ঝিল্লি। কালের দিক থেকেও পরমাণু নিউক্লিয়াস অনেক আগে এসেছে। প্রথমে আসে পরমাণু নিউক্লিয়াস, বিগ ব্যাং, তারপর সম্পূর্ণ পরমাণু, তারপর অণু, তারপর আদিম কোষ, এবং যার কোনো কোষ নিউক্লিয়াস ছিল না প্রথমে, এবং সবশেষে প্রায় 150 থেকে 200 কোটি বছর আগে এসেছিল কোষের নিউক্লিয়াস। তাই পরমাণু নিউক্লিয়াস কোষের নিউক্লিয়াসের বিল্ডিং ব্লক নয়, বরং এটি ভিন্ন স্তরের একটি সত্তা এবং একটি পদার্থের মৌলিক কণার স্তর। অন্যটি জটিল জীবকোষের একটি অঙ্গাণু বা অর্গানেল। সংক্ষেপে, পরমাণু নিউক্লিয়াস থাকার কারণে আমরা ওই পরমাণু দিয়ে অণু তৈরি করতে পেরেছি, আর সেই অণু দিয়েই পরে বিবর্তনের ধারায় তৈরি হয়েছে কোষের নিউক্লিয়াস। তাহলে দ্য এনার্জি অ্যান্ড দ্য ওয়ার্ক, দ্য প্রাইমোর্ডিয়াল সেলস মেড ইটস এনার্জি থ্রু সিম্পল inefficient chemical reactions on its membrane. The human cells produces energy inside the mitochondria using a highly efficient system called oxidative phosphorylation. And এর যে ডিভিশন এবং স্পেশালাইজেশন আছে সেটিকে দিকে যদি দুটার মধ্যে তুলনা করা হয়, তাহলে দেখা যাবে দ্য প্রাইমোর্ডিয়াল সেল ডিভাইডস সিম্পলি বাই স্প্লিটিং ইন্টু টু বাইনারি ফিশন। ইট ডাজ এভরি জবস ফর ইটসেলফ। সব ধরনের কাজই ওই সেলটি তার নিজের জন্য করত, যেহেতু একটি সেল ছিল তাকে সব কাজ করতে হতো। ইট ডাজ এভরি জবস ফর ইটসেলফ। দ্য হিউম্যান সেলস ডিভাইডস ইউজিং কমপ্লেক্স মাইটোসিস উইথ spindle fibers. Human cells are totally specialized. A nerve cell cannot make food and a muscle cells cannot think. They all depend on each other. The শেষে সারাংশে বলা যেতে পারে, the primordial cell was a simple open bag of chemistry. The human cell is a compartmentalized high-tech city with a server room, power plant and factory. This compartmentalization allows human cells to grow large, work efficiently and cooperate in trillions to form a complex body. প্রায় 150 থেকে 200 কোটি বছর আগে পৃথিবীতে শুধু ছোট ছোট কিছু আদিম কোষ ছিল, যাদের কোনো নিউক্লিয়াস ছিল না, কোনো অর্গানেল ছিল না। তাদের বলা হতো প্রোক্যারিওট। এই দলে ছিল দু ধরনের জীব। একদল ছিল বড় আকারের আর একটু শক্তিশালী কোষ, যাকে পরে আর্কিয়া বলা হয়। আরেক দল ছিল অপেক্ষাকৃত ছোট, দুরন্ত আর চটকাদার ব্যাকটেরিয়া, যাদের বিশেষ ক্ষমতা ছিল অক্সিজেন পুড়িয়ে শক্তি বানানোর। এই ছোট ব্যাকটেরিয়াগুলো শক্তি উৎপাদনে ওস্তাদ ছিল। একদিন একটা বড় আদিম কোষ সেই ছোট শক্তিবান ব্যাকটেরিয়াকে গিলে ফেলে, কিন্তু হজম করতে পারল না। তার বদলে যেটি ঘটলো সেটি হচ্ছে ওই ছোট ব্যাকটেরিয়াটি বড় কোষের ভিতরে ঢুকে বাসা বাঁধল। বড় কোষ তাকে নিরাপদ আশ্রয় দিল, আর বিনিময়ে ছোট ব্যাকটেরিয়াটা বড় কোষের জন্য প্রচুর পরিমাণে শক্তি তৈরি করে দিতে লাগলো। এইভাবেই দুই কোষের মধ্যে একটি সুন্দর চুক্তি হয়ে গেল। সময়ের সাথে সাথে সেই ছোট ব্যাকটেরিয়াটি বড় কোষের ভিতরেই বিবর্তিত হয়ে আজকের মাইটোকন্ড্রিয়া নামের অর্গানেলটিতে পরিণত হলো। এই ঘটনাটার ফলাফল ছিল বিপ্লবী। প্রথমবারের মতো পৃথিবীতে তৈরি হলো সেই কোষ যার ভিতরে আলাদা নিউক্লিয়াস আর অন্যান্য অর্গানেল আছে, অর্থাৎ ইউক্যারিওটিক কোষ। এবং এই ইউক্যারিওটিক কোষ থেকেই পরে তৈরি হয়েছে সব ছত্রাক, সব গাছ, সব প্রাণী, আর শেষ পর্যন্ত আমরা মানুষ। মাইটোকন্ড্রিয়াকে এই জন্য ধন্যবাদ দিতে হবে, কারণ তার আগের আদিম কোষগুলো এত শক্তি পেত না। এই অতিরিক্ত শক্তির জোরেই পরে বিবর্তনের মাধ্যমে এই আজকের জটিল বহুকোষী জীবের উৎপত্তি বা জন্ম সম্ভব হয়েছে। আর মানুষের দেহের ট্রিলিয়ন কোষের সমন্বয় আজও মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, এবং যেটা মায়ের কাছ থেকে আসে, এবং তার ঝিল্লি অনেকটা সেই প্রাচীন ব্যাকটেরিয়ার মতোই, যা প্রমাণ করে যে একসময় সেও স্বাধীন জীব ছিল। তাহলে মাইটোকন্ড্রিয়া ইজ দ্য ইন্টারনাল মাস্টার ইঞ্জিনিয়ার। Once an independent bacterium outside, it entered a large cell through a pact of friendships. Because of that, we received the powerhouse of energy without which complex life could never exist. এই তথ্যের একটি বিপ্লব ঘটলো এবং শক্তিরও একটি নব জন্ম হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি সময়ের মধ্যে একটি গ্যাপ আছে। প্রথমে ঘটলো মাইটোকন্ড্রিয়ার জন্ম প্রায় 150 থেকে 200 কোটি বছর আগে।
ছোট্ট শক্তিবান ব্যাকটেরিয়াটি বড় কোষের ভিতরে ঢুকে গেল। তখন সেই আদিম ইউক্যারিওটিক কোষের ভিতরে নিউক্লিয়াস ছিল না। ডিএনএ তখনও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছিল। তারপর ঘটল নিউক্লিয়াসের জন্ম। বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন, তবে ধারণা করা হয় নিউক্লিয়াস তৈরি হয়েছে মাইটোকন্ড্রিয়ার আসার কিছু পরে, সম্ভবত 10 থেকে 15 কোটি বছর পরে। অর্থাৎ প্রথমে এলো পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া, পরে এলো ডিএনএ নিরাপদ ঘর নিউক্লিয়াস। তবে এই সময়টুকু এখনো পুরোপুরি স্পষ্ট নয়, কারণ মাইটোকন্ড্রিয়া এসেছিল একবারেই একটি ঘটনা, কিন্তু নিউক্লিয়াস তৈরি হয়েছে ধীরে ধীরে বিবর্তনের ছোঁয়ায়। দ্বিতীয় পর্ব, তথ্য আদান প্রদান, ইনফরমেশন শেয়ারিং। কিভাবে বদলে গেল এই ইনফরমেশন শেয়ারিং এর মাধ্যমে? নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া একসঙ্গে থাকার ফলে একটা অভূতপূর্ব তথ্যের বিনিময় শুরু হলো। এটাই ছিল সত্যিকারের বিপ্লব। আগের অবস্থা ও মাইটোকন্ড্রিয়া ছাড়া তথ্য ছিল খোলামেলা এবং অনিরাপদ। শক্তি উৎপাদন ছিল অদক্ষ, প্রতিটি কোষ একা একা সবকিছু করত। কিন্তু পরের অবস্থায় দেখা গেল যে নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া একসাথে একটি যুগপথভাবে কাজ করা শুরু করেছে, এবং এরপরই হলো জিনের যাত্রা। মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ ছিল এবং আজও আছে, কিন্তু সময়ের সাথে সাথে মাইটোকন্ড্রিয়ার অনেক জিন স্থানান্তরিত হয়ে গেছে নিউক্লিয়াসের ভিতরে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া তার কিছু ক্ষমতা ছেড়ে দিয়েছে নিউক্লিয়াসকে। আজ মানুষের মাইটোকন্ড্রিয়ার মাত্র 37টি জিন বাকি আছে, বাকি সব চলে গেছে নিউক্লিয়াসে। ফলাফল, কোষের ভিতরে একটি তথ্য সহযোগিতা তৈরি হলো। নিউক্লিয়াস বলতে লাগলো, তুমি শুধু শক্তি বানাও, বাকি ব্যবস্থাপনা আমি দেখি। মাইটোকন্ড্রিয়া নিজে নিজে তার সব প্রোটিন বানাতে পারে না, নিউক্লিয়াস সেই প্রোটিনের ব্লুপ্রিন্ট পাঠায়। মাইটোকন্ড্রিয়া সেই প্রোটিন ব্যবহার করে শক্তি বানায়। এটা হলো নিখুঁত তথ্যের ভাগাভাগি। সেল সিগন্যালিং। মাইটোকন্ড্রিয়া যখন কোনো সমস্যায় পড়ে, যেমন অতিরিক্ত স্ট্রেস, তখন সে নিউক্লিয়াসকে সিগন্যাল পাঠায়। নিউক্লিয়াস সিদ্ধান্ত নেয় আমাদের কি কোষটিকে মেরে ফেলতে হবে, অ্যাপোস্টিসিস, নাকি মেরামত করতে হবে। এই তথ্য আদান প্রদানে আমাদের ক্যান্সার, বার্ধক্য, রোগ প্রতিরোধ সবকিছুই নিয়ন্ত্রিত হয়। প্যারাডক্সটির নাম হচ্ছে চিকেন অ্যান্ড এগ প্রবলেম। একে বলা হয় জেনেটিক কোডের উৎপত্তির প্যারাডক্স, দ্য প্যারাডক্স অফ দ্য অরিজিন অফ দ্য জেনেটিক কোড। প্রোটিন ছাড়া ডিএনএ তৈরি হতে পারে না, কারণ ডিএনএ তৈরির জন্য এনজাইম দরকার, যা এক ধরনের প্রোটিন। আবার ডিএনএ ছাড়া প্রোটিন তৈরি হতে পারে না, কারণ প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট ডিএনএতে থাকে। তাহলে প্রথমে কে এলো, প্রোটিন না ডিএনএ, ডিম নাকি মুরগি? নিচে এই প্যারাডক্সের একটি সম্ভাব্য সমাধান খোঁজা যেতে পারে। তাহলে প্রথমে এলো কোনটা, ডিএনএ নাকি প্রোটিন? দেখে মনে হয় একটা প্যাচের মধ্যে পড়ে যাচ্ছি, কিন্তু বিজ্ঞানীরা এই প্যারাডক্সের একটি সুন্দর সমাধান বের করেছেন, যার নাম হলো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এই তত্ত্ব বলে যে প্রথম এসেছিল ডিএনএ বা প্রোটিন কোনোটাই না, প্রথমে এসেছিল আরএনএ নামের একটি বিশেষ অণু। আরএনএ এর বিশেষত্ব হলো এটি দুই রকম কাজ করতে পারে। একদিকে এটি ডিএনএ এর মতো তথ্য বহন করতে পারে, অন্যদিকে এটি প্রোটিনের মতো রাসায়নিক বিক্রিয়াও ঘটাতে পারে। পৃথিবীর প্রথম দিকে প্রায় 400 কোটি বছর আগে সমুদ্রের জলে নানা রাসায়নিক পদার্থের মধ্যে এলোমেলো বিক্রিয়ায় কিছু আরএনএ অণু তৈরি হয়েছিল। তার মধ্যে কিছু আরএনএতে এক বিশেষ ক্ষমতা দেখা গেল, সেগুলো নিজের কপি নিজেই তৈরি করতে পারত। এদের বলা হয় রাইবোজাইম। এটাই ছিল প্রথম জীবন বলতে, যা বোঝায় কেবল রাসায়নিক বিক্রিয়া, কিন্তু কোনো প্রোটিন বা ডিএনএ ছাড়াই। পরে এই রাইবোজোমগুলো ধীরে ধীরে অ্যামাইনো অ্যাসিড জোড়া দিয়ে ছোট ছোট প্রোটিন বানাতে শিখলো। একবার প্রোটিন তৈরি হয়ে গেলে সেই প্রোটিনগুলো এসে আরএনএ কে আরো দক্ষ করে তুললো, এবং প্রোটিনের সাহায্যে তৈরি হলো রাইবোজোম, যা প্রোটিন তৈরির কারখানা, এবং টিআরএনএ, যা অ্যামাইনো অ্যাসিড বহন করে। এর পরের ধাপে প্রোটিনের সাহায্যে তৈরি হলো ডিএনএ। ডিএনএ তৈরি করতে গেলে প্রয়োজন হয় ডিএনএ পলিমারের, এক ধরনের প্রোটিন। তাই ডিএনএ আসতে পারে শুধুমাত্র প্রোটিন এবং আরএনএ থাকার পরেই। অর্থাৎ বিবর্তনের সঠিক ধাপটি ছিল প্রথমে এলোমেলো রাসায়নিক বিক্রিয়া, তারপর তৈরি হলো আরএনএ, তারপর আরএনএ থেকেই এলো প্রোটিন, আর সবশেষে প্রোটিনের সাহায্যে এলো ডিএনএ। তাহলে প্যারাডক্সের সমাধান হলো ডিম ও মুরগি সমস্যাটি আসলে সমস্যাই নয়, যদি আমরা বুঝতে পারি যে আরএনএ নামক একটি মধ্যমণি প্রথমে এসেছিল, যে নিজে নিজেই নিজের কপি তৈরি করতে পারত, এবং পরে প্রোটিন এবং ডিএনএ দুই তৈরি করতে সাহায্য করেছিল। ডিএনএ হলো বিবর্তনের সবচেয়ে আধুনিক আবিষ্কার, যে এসেছিল একদম শেষে, যখন প্রোটিন আর আরএনএ আগেই তৈরি হয়ে গিয়েছিল। সুতরাং নাইদার ডিএনএ নর প্রোটিন কেম ফার্স্ট, আরএনএ কেম ফার্স্ট, বিকজ আরএনএ ইজ স্পেশাল। RNA can store informations like DNA does, যদি একটু দুর্বল ভাবে, আর RNA can catalyze chemical reaction. Some RNA molecules called ribosomes can even copy themselves without any help from
প্রোটিন। বিবর্তনের শুরুতে আরএনএ একাই সব কাজ করত, অর্থাৎ এটি তথ্য সংরক্ষণ করত এবং রাসায়নিক বিক্রিয়াও ঘটাতে পারত। কিন্তু আজ ডিএনএ আর প্রোটিন এসে দায়িত্ব ভাগ করে নিয়েছে। এখন আরএনএ কিছু নির্দিষ্ট কাজ করে, যেমন মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ ডিএনএ থেকে বার্তা নিয়ে প্রোটিন তৈরির কারখানা রাইবোজোমে পৌঁছে দেয়। অ্যামাইনো অ্যাসিড যখন বহন করে নিয়ে আসে প্রোটিন তৈরির জন্য। রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ রাইবোজোমের মূল অংশ তৈরি করে এবং এটি এখনো প্রোটিন ছাড়াই রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে। আর মাইক্রো আরএনএ বা এমআইআরএনএ নিয়ন্ত্রণ করে কোন জিন কাজ করবে আর কোনটি করবে না। তাহলে আদিম পৃথিবীতে আরএনএর ওয়ার্ল্ড যুগে তথ্য সংরক্ষণে কাজ করত আরএনএ, কিন্তু বর্তমান কোষে এই কাজ করে ডিএনএ, কারণ ডিএনএ আরো স্থিতিশীল। আবার আদিম পৃথিবীতে রাসায়নিক বিক্রিয়া ঘটানোর কাজও করত আরএনএ, যাকে রাইবোজাইম বলে, কিন্তু বর্তমান কোষে বেশিরভাগ বিক্রিয়া ঘটায় প্রোটিন, যাকে এনজাইম বলে। ফলে আদিম পৃথিবীতে আরএনএর ভূমিকা ছিল সবকিছু, অর্থাৎ সে ছিল রাজার মতো, কিন্তু বর্তমান কোষে আরএনএ ভূমিকা হলো মধ্যস্থতাকারী, অর্থাৎ বার্তাবাহক এবং সাহায্যকারী। তাই বলা যায় যে আরএনএ আগে মুখ্য চরিত্রে ছিল, এখন সহায়ক চরিত্র, কিন্তু তবু এটি অত্যন্ত দরকারি চরিত্র, কারণ আরএনএ ছাড়া প্রোটিন তৈরি হয় না। তাহলে আরএনএ কি এখন নিজের কপি নিজেই তৈরি করতে পারে? সাধারণত না। বর্তমানে কোষে আরএনএ নিজের কপি তৈরি করতে পারে না, তার জন্য দরকার হয় প্রোটিন এনজাইম, যাকে আরএনএ পলিমারেজ বলে। এবং তবে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে দেখিয়েছেন যে বিশেষ পরিস্থিতিতে আরএনএ এখনো নিজের কপি তৈরি করতে পারে। এছাড়া কিছু ভাইরাস, যেমন রেটোভাইরাস, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, যা আদিম পৃথিবীর আরএনএ ওয়ার্ল্ডের কথা মনে করিয়ে দেয়। সুতরাং আরএনএ এখনো আছে। আপনার আমার শরীরের প্রতিটি কোষে আরএনএ কাজ করছে, শুধু ভূমিকা বলতে গেছে। আগে আরএনএ ছিল একাই সব, এখন সে মধ্যস্থতাকারী, অর্থাৎ বার্তাবাহক বা সাহায্যকারী। এবার আসা যাক এককোষী থেকে বহুকোষীর যাত্রা কিভাবে ঘটলো। আমরা এখন পর্যন্ত এককোষী জীবের ভিতরের গল্প শুনলাম, কিভাবে মাইটোকন্ড্রিয়া এলো, কিভাবে নিউক্লিয়াস তৈরি হলো, কিভাবে আরএনএ থেকে প্রোটিন আর ডিএনএ এলো। কিন্তু তাহলে প্রশ্ন হলো, এই এককোষী জীবটি কিভাবে এলো বহু অবস্থা, এবং এই বহুকোষী হওয়ার জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিল বা কিভাবে এটি ঘটেছিল, এবং এর ফলে কি কি বদলে গিয়েছিল, কখন শুরু হলো, সময়কালটা কি। বহুকোষী জীবনের যাত্রা কিন্তু খুবই পুরনো, তবে এককোষী জীবন তার চেয়ে অনেক পুরনো, প্রায় 150 থেকে 200 কোটি বছর আগে। যেটা আমি আগেই বলেছি, প্রথম প্রস্তুতি পর্ব শুরু হয় যখন ইউক্যারিওট কোষ তৈরি হয়, অর্থাৎ নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া একসঙ্গে আসে। তারপর প্রায় 100 কোটি বছর আগে আসে প্রথম চেষ্টা পর্ব, যখন বাইসলাম ব্রাসেইডি নামের জীবটি বিভাজনের পর কোষগুলো লেগে থাকতে, যদিও সত্যিকারের কাজ তখনও ভাগ করা হয়নি। এরপর প্রায় 60 কোটি বছর আগে এডিয়াকারণ যুগে আসে সফল পরীক্ষা পর্ব, যখন প্রথম নরমদেহী বহুকোষী জীব দেখা দেয়, যাদের মধ্যে কোষগুলো বিভিন্ন কাজে ভাগ হয়ে গিয়েছিল, কিন্তু এখনো শক্ত খোলস বা কঙ্কাল তৈরি হয়নি। তারপর প্রায় 50 কোটি বছর আগে আসে সবচেয়ে বড় বিপ্লব, যেটাকে আমরা বলি ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ পর্ব, যেখানে হঠাৎ করে পৃথিবীতে সব ধরনের দেহের নকশা, বডি প্ল্যান আবির্ভাব হয়। চোখ, চোয়াল, খোলস, পা সবকিছু একসঙ্গে আসে। আমি এই কারণেই জিওলজিতে ক্যাম্ব্রিয়ান, প্রি ক্যাম্ব্রিয়ান এবং পোস্ট ক্যাম্ব্রিয়ান দুটি ভাগে ভাগ করা হয়। সুতরাং 54 কোটি বছর আগে আসে সবচেয়ে বড় এই বিপ্লব। প্রাণীরা প্রথমবারের মতো জলের বাইরে পা রাখে, আর সেখানে এসে বিবর্তনের গল্পটির পরবর্তী অধ্যায় শুরু হয়। এই 5টি ধাপ মিলেই এককোষী থেকে মানুষ পর্যন্ত পৌঁছানোর মহাযাত্রা। তাহলে এডিয়াকারণ যুগের বহুকোষী জীব। এককোষী জীবন তৈরি হওয়ার প্রায় 300 কোটি বছর পরে এসে বহুকোষী জীবের জন্ম হলো, কারণ এককোষী থেকে বহুকোষীতে যাওয়া এতটাই কঠিন একটি পদক্ষেপ ছিল। বহুকোষী হওয়ার পরে কয়েকটি ধাপ ছিল। বিজ্ঞানীরা এখন জানেন যে এই রূপান্তর একবার নয়, পৃথিবীতে অন্তত 25 বার স্বাধীনভাবে ঘটেছে। প্রথম ধাপ কলোনিয়ালিটি। প্রথম পদক্ষেপটি ছিল খুব সাধারণ, কোষগুলো বিভাজনের পর আলাদা না হয়ে একসাথে লেগে থাকে। 2012 সালে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে ইস্ট খামির দিয়ে এই পদক্ষেপটি দেখিয়েছেন। তারা ইস্টকে টেস্ট টিউবে বারবার ঘুরিয়ে এমন পরিবেশ তৈরি করলেন যাতে ভারী কোষের দলগুলো দ্রুত নিচে নামে। মাত্র 60 দিনের মধ্যে ইস্টগুলো শ্বেতকণিকার মতো গোলাকার বহুকোষী ক্লাস্টার তৈরি করতে শুরু করলো। এটি প্রমাণ করলো যে সঠিক চাপ দিলে এককোষী জীব বহুকোষী আচরণ দেখাতে পারে। দ্বিতীয় ধাপ কাজের ভাগাভাগি, ডিভিশন অফ লেবার। শুধু একসাথে থাকলেই হয় না, সত্যিকারের বহুকোষী জীব হতে গেলে কোষদের মধ্যে কাজ ভাগাভাগি করতে হয়। কেউ খাবার হজম করবে, কেউ চলাফেরা করবে, কেউ সুরক্ষা দেবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কেউ হবে বংশবৃদ্ধির জন্য, আর বাকিরা হবে দেহের কাজের জন্য
জার্ম লাইন বনাম সোমা। তাহলে ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সিউডোমোনাস ব্যাকটেরিয়া দিয়ে এক পরীক্ষায় দেখালেন কিভাবে এই কাজের ভাগাভাগি তৈরি হয়। কিছু ব্যাকটেরিয়া আঠালো পদার্থ বানিয়ে মাটি তৈরি করে, কিন্তু কিছু প্রতারক ব্যাকটেরিয়া আঠা বানায় না, শুধু সুযোগ নেয়। দেখা গেল এই প্রতারকদের যদি বংশবৃদ্ধির বীজ হিসেবে ব্যবহার করা হয় তাহলে পুরো মাটি একটি জীবনচক্র পায়। তখন বিবর্তন পুরো ম্যাটের উপর কাজ শুরু করে, পৃথক কোষের উপর না। এই প্রতারকরাই পরে জার্ম কোষ, ডিম শুক্রাণুর পূর্বসূরি হয়ে গেল। অর্থাৎ যারা আগে খারাপ ছিল, যারা শুধু নিচ্ছে দিচ্ছে না, তারাই পরে বংশবৃদ্ধির দায়িত্ব পেল, আর বাকি কোষগুলো হয়ে গেল দেহের কাজের কোষ। তৃতীয় ধাপ, আণবিক সরঞ্জাম তৈরি। এই কাজের ভাগাভাগি সম্ভব হয়েছে কিছু বিশেষ প্রোটিনের বিবর্তনের কারণে। বিজ্ঞানীরা দেখেছেন যে চোয়ানোফ্লাগেলেট এক ধরনের এককোষী জীব যারা প্রাণীদের সবচেয়ে কাছের আত্মীয়। এই চোয়ানোফ্লাগেলেট নামক জীবের ডিনোম ক্যাডেরিন ও সেল অ্যাডহেশন প্রোটিনের অস্তিত্ব আছে, যেগুলো প্রাণীদের কোষকে আটকে রাখে। কিন্তু চোয়ানোফ্লাগেলেট তো এককোষী, তাহলে ওরা এই প্রোটিন দিয়ে কি করে? উত্তর হলো, ওরা এই প্রোটিন ব্যবহার করে ব্যাকটেরিয়া শনাক্ত করতে ও খেতে। পরে যখন বহুকোষী জীব তৈরি হলো, তখন সেই একই প্রোটিন ব্যবহার করে কোষগুলো নিজের প্রতিবেশী কোষকে চিনতে এবং আটকে রাখতে শিখলো। এটি বিবর্তনের একটি চমৎকার উদাহরণ। পুরনো সরঞ্জাম কিন্তু নতুন কাজ। দ্য ট্রানজিশনস ফ্রম ইউনিসেলুলার টু multicellular life represented a profound evolutionary shift where the biological priority moved from individual cell survival to collective cooperations, transforming a single cell that once performed all life functions into a specialized component of a complex organisms. Unlike unicellular organisms that remain microscopic and primarily respond to external stimuli, multicellular life developed intricate internal signaling systems such as hormones and neurotransmitters and structured tissues that allow for vastly greater size and fundamental complexity. Crucially, these transitions introduced a social contract among cells, where most somatic cells sacrifice their own reproductive potentials and even undergo programmed cell death for the benefits of the whole, creating a unified evolutionary unit where the survival of the collective organisms takes precedence over the immortality of any single cells. অর্থাৎ অনেক ক্ষেত্রেই এই যে মাল্টি সেলুলার অর্গানিজম তৈরি হওয়ার ক্ষেত্রে দেখা গেল অনেক সিঙ্গেল সেলকে মরে যেতে হতো বা মেরে ফেলা হতো বৃহত্তর স্বার্থের জন্য, বৃহত্তর একটা অর্গানাইজেশনের জন্য। কেন কোষগুলো একা থাকতে ছেড়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিল? বিজ্ঞানীরা কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করেছেন। অক্সিজেনের মাত্রা বৃদ্ধি। প্রায় 80 থেকে 90 কোটি বছর আগে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। অক্সিজেন বেশি থাকলে বড় দেহ শক্তি পৌঁছানো সহজ হয়। কম অক্সিজেনে শুধু পাতলা এককোষী হওয়া যায়, মোটা বহুকোষী হওয়া যায় না। শিকার থেকে বাঁচা। বড় শিকারীকে ছোট এককোষী জীব ধরে রাখতে পারে, কিন্তু যদি কোষগুলো একসঙ্গে জমাট বেঁধে বড় কিছু তৈরি করে তাহলে শিকারী তাদের খেতে পারে না। এটা ছিল আকারেরই জয়। ব্যাকটেরিয়া সংকেত। বিজ্ঞানীরা বিশেষ করে বিজ্ঞানী নিকোল কিং দেখিয়েছেন যে কোয়ানোফ্লাগলেট নামক জীবের এককোষী রূপ যখন নির্দিষ্ট ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে তখন সেটি বহুকোষী রোসেট তৈরি করে। ব্যাকটেরিয়া সম্ভবত একটি রাসায়নিক সংকেত দেয় যার অর্থ এখানে খাবার এবং পরিবেশ ভালো একসাথে থাকার সময় এসেছে। সংস্থান সংগ্রহ, রিসোর্স গ্যাদারিং। একসাথে থাকলে কোষগুলো যৌথভাবে খাবার ধরতে পারে, বিশেষ করে পানির উপরে স্তরে ভেসে থাকা পুষ্টি সংগ্রহের জন্য দলবদ্ধ হওয়া জরুরি। সম্প্রতি স্কটল্যান্ডে পাওয়া গেছে বাইসেলাম ব্রাসেরি নামের একটি জীবাশ্ম। এটি প্রায় 100 কোটি বছর পুরনো। এটি সত্যিকারের বহুকোষী
জীব না হলেও এর ভিতরে দুটি ভিন্ন ধরনের কোষ পাওয়া গেছে, যা কাজের ভাগাভাগির খুব প্রাথমিক একটি অবস্থা। এরপর ৬০ কোটি বছর আগে অ্যাডিওকারন যুগে আসে প্রথম স্পষ্ট বহুকোষী জীব। এরা ছিল নরম দেহের, গোলাপ বা ফার্নের মতো দেখতে। এদের মধ্যে স্পিগিনা নামের একটি জীব ছিল প্রথম দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বা বাইল্যাটারাল সিমেট্রি সম্পন্ন প্রাণী, অর্থাৎ মাথা, লেজ ডান বাম আছে। এবং এরপরে আসে ৫৫ কোটি বছর আগের ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ। সেখানে হঠাৎ করেই পৃথিবীতে সব ধরনের প্রাণীর নকশা তৈরি হয়ে যায়। তাহলে সারসংক্ষেপ হচ্ছে এককোষী থেকে বহুকোষী যাত্রার ধাপ। The evolutionary transitions from unicellular to multicellular life was a meticulous multi-billion year journey that began roughly 1.5 billion to 2 billion years ago with the emergence of complex eukaryotic cells containing a nuclei and mitochondria. This process advanced approximately 1 billion years ago when organisms like Bacillum brassieri first demonstrated cells remaining attached after divisions, eventually leading to the successful emergence of the soft-bodied multicellular life in the Ediacaran period about 600 million years ago. This slow burn culminated in the Cambrian explosions nearly 540 million years ago, where a radical diversity of body plants appeared in a geological blink of an eye, followed by the colonizations of land by plants, fungi, and animals around 450 to 500 billion years ago. The most profound lessons of this saga is that evolution is incremental. Life first mastered the art of sticking together, then dividing labor, and finally recognizing neighbors, often repurposing ancient molecular tools like adhesions proteins for these sophisticated new roles. While it took nearly 3 billion years of Earth's history to establish the foundational biological machinery, once the social contract of multicellularity was finalized, the pace of change accelerated exponentially, and transforming the planet's biosphere forever in the mere 60 billion years between the Ediacaran and the Cambrian. এককোষী জীবনের এই একসাথে মিশে থাকার প্রবণতা আসলে জীববিজ্ঞানের ভাষায় কোনো আবেগ নয়, বরং এটি ছিল একটি আণবিক বাধ্যবাধকতা এবং সার্ভাইভাল মেকানিজমস। এখানে বলা যেতে পারে যে একটি সুরের ইউনিশন বা জীববিজ্ঞান তাকে বলে জেনেটিক কোঅপারেশনস। শুরুতে কোষগুলো আলাদা হতে চেয়েও পারেনি, কারণ তাদের কোষের উপরিভাগে কিছু বিশেষ প্রোটিন যেমন ক্যারেনিনস বা ইন্টিগ্রিন তৈরি হতে শুরু করেছিল। এই প্রোটিনগুলো অনেকটা চুম্বক বা আঠার মতো কাজ করে। কোষ বিভাজনের পর যখন এই আঠা সক্রিয় থাকে, তখন তারা বিচ্ছিন্ন হতে না পেরে একটি গুচ্ছ বা কলোনি তৈরি করে ফেলে। স্বাচ্ছন্দ্য বনাম প্রয়োজনীয়তা। বিবর্তন তখনই কোনো কিছুকে স্থায়ী করে যখন তাতে বাড়তি সুবিধা থাকে। অনেকগুলো কোষ একসাথে থাকলে আয়তন বড় দেখায়, ফলে এককোষী শিকারী প্রাণীরা তাদের সহজে গিলে ফেলতে পারে না। এই আকারগত সুবিধা কোষগুলোকে বিচ্ছিন্ন হওয়ার চেয়ে একসাথে থাকতেই বেশি উৎসাহিত করেছে। রাসায়নিক ঐক্যতান, এক সুরে আটকে পড়ার বিষয়টি এখানেও ঘটে, এবং তা হচ্ছে কোয়ারাম সেন্সিং। এর মাধ্যমে কোষগুলো যখন একসাথে থাকে, তারা এক ধরনের রাসায়নিক সংকেত ছাড়ে। যখন সংকেতের ঘনত্ব বাড়ে, তখন সব কোষ একসাথে একটি নির্দিষ্ট কাজে যেমন এনজাইম নিঃসরণ করতে শুরু করে। এখানেই শুরু হয় একতা বা কোঅর্ডিনেশন। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। সবচেয়ে বড় সুর বা বাঁধনটি হলো তাদের ডিএনএ। যেহেতু গুচ্ছের প্রতিটি কোষ একই ডিএনএ বহন করে, তাই তাদের মধ্যে প্রতিযোগিতার চেয়ে সহযোগিতার স্বার্থ বেশি কাজ করে। একটি কোষ যদি নিজের বংশবৃদ্ধি তাকে ত্যাগ করে পুরো শরীরের জন্য কাজ করে, তাতেও তার ডিএনএর পরবর্তী প্রজন্ম টিকে থাকে। একেই বলে কিন সিলেকশনস। তাহলে পাওয়ার স্ট্রাকচার থিওরির সাথে এখানে একটি সংযোগ পাওয়া যায়। এককোষী জীবন ছিল অসীম এবং মুক্ত, কিন্তু টিকে থাকার সাথে সে বহুকোষী কাঠামোর সীমার ভিতরে ঢুকে পড়ল। এ স্টেকিং টুগেদার এবং একসাথে থাকার প্রবণতাই শেষ পর্যন্ত তাকে একক সত্তা থেকে একটি বিশাল সাম্রাজ্যের, যেমন মানুষ বা গাছ, একটি অনুগত দাসে পরিণত করলো। অর্থাৎ জীবন বড় হওয়ার জন্য নিজের একক স্বাধীনতা বিসর্জন দিয়ে একটি কালেকটিভ সিস্টেমের অংশ হয়ে গেল। সহজ কথায় এই এক সুরে আটকে পড়া আসলে প্রকৃতির সেই পুরনো খেলা, যেখানে
বড় কিছু গড়তে হলে ব্যক্তিগত স্বাধীনতা বিসর্জন দিয়ে একটি বড় কাঠামোর অংশ হতেই হয়। এই প্রক্রিয়াকে জীববিজ্ঞানের ভাষায় বলা হয় পোস্ট ডিভিশনাল অ্যাডেশন, অর্থাৎ কোষগুলো আলাদা হতে চেয়েও পারেনি, অনেকটা ভাগ্যের পরিহাসে তারা একে অপরের সাথে আটকে গিয়েছিল। শুরুতে এককোষী জীবগুলো যখন বংশবৃদ্ধির জন্য বিভাজিত হতো তখন তাদের কোষের বাইরের দেয়ালে মেমব্রেন পুরোপুরি আলাদা হতে পারত না। কোনো জেনেটিক ত্রুটি বা মিউটেশনের কারণে তারা যমজ সন্তানের মতো একে অপরের সাথে লেগে থাকতো। আঠার বিবর্তন, কোষের গায়ে লেগে থাকা কিছু শর্করা এবং প্রোটিন শুরুতে হয়তো তৈরি হয়েছিল পরিবেশ থেকে খাবার ধরার জন্য, কিন্তু কোষগুলো যখন ঘনবসতিপূর্ণ জায়গায় থাকতে শুরু করলো সেই একই প্রোটিনগুলো পাশের কোষের সাথেও আটকে যেতে শুরু করলো। এটি অনেকটাই এমন যে আপনার হাতে আঠা লেগে আছে খাবার খাওয়ার ফলে, এবং খাবারের আঠা লেগে থাকা অবস্থায় আপনি একজনের হাত ধরলেন এবং এই হাতটি আপনি আর ছাড়তে পারলেন। ফ্রম অ্যাক্সিডেন্ট টু অ্যাডভান্টেজ, একসাথে আটকে থাকার ফলে তারা কিছু উদ্ভূত সুবিধা পেতে শুরু করলো। আকার বড় হয়, ছোট ছোট শিকারী প্রাণীরা তাদের খেতে পারে না, এবং সমুদ্রের মধ্যে তাদের একসাথে থাকার ফলে বেঁচে থাকার প্রবণতা আরো বৃদ্ধি পেল। উত্তাল সমুদ্রের স্রোতে একা ভেসে যাওয়ার চেয়ে দলবদ্ধভাবে কোথাও আটকে থাকা সহজ ছিল। শ্রম বিভাগ, যখন তারা দেখলো আটকে থাকাটাই নিয়তি তখন তারা কাজ ভাগ করে নিল। বাইরের দিকের কোষগুলো শিকল সুরক্ষা দেওয়া, আর ভিতরের কোষগুলো মন দিল খাবার হজম করায়। ফিরে আসার পথ বন্ধ। একসময় এই আটকে থাকাটাই আর দুর্ঘটনা রইল না, বরং এটি তাদের বেঁচে থাকার সত্য হয়ে দাঁড়ালো। যারা আলাদা হয়ে গেল তারা আর টিকে থাকতে পারল না। এভাবেই কয়েক কোটি বছর ধরে আটকে থাকতে থাকতে তারা একটি সুশৃঙ্খল বহুকোষী কাঠামো তৈরি করলো। এটিই হচ্ছে সেই ধর্ম এবং রাজনীতি একসাথে মিলে যে সাম্রাজ্য গড়ার নীতি, যে এককোষী জীবন সম্পূর্ণ স্বাধীন ছিল, কিন্তু তারা দুর্বল এবং ছোট ছিল। বহুকোষী জীবন আঠার মাধ্যমে আইডিওলজি বা আইনের মতো একে অপরের সাথে আটকে গেছে। তারা এখন অনেক বড় এবং শক্তিশালী, কিন্তু কোনো কোষই আর স্বাধীন নয়। এই আঠা বা সংলগ্নতা হলো সেই অদৃশ্য শিকল যা জীবনকে বড় হতে সাহায্য করে ঠিকই, কিন্তু তার আদিম মুক্তি কেড়ে নেয়। প্রকৃতিতে এটি প্রোটিনের আঠা, আর মানুষের সমাজে এটি হলো ধর্ম, রাজনীতি এবং জাতীয়তাবাদের আঠা। এখন একটা প্রশ্ন চলেই আসে যে এই আঠা কি কেবল শরীর তৈরির জন্য, নাকি আমাদের চিন্তা ভাবনাগুলো একইভাবে একে অপরের সাথে আটকে গিয়ে বড় কোনো সিস্টেম তৈরি করেছে?